দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি সাইফুল হুদা। আজকের আলোচনার বিষয় নেতৃত্ব বদলে দলীয় কাউন্সিল। দর্শক, আজকের বিষয়ে আপনার প্রশ্ন বা মতামত জানাতে এসএমএস করুন। এলি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16361 নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবির, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জামান রতন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। রুমিন ফারহানা, আপনার কাছে জানতে চাবো, দেশের দুই বড় দল কাউন্সিল করতে যাচ্ছে, অনেক জল্পনা কল্পনা হচ্ছে, বিশেষ করে সেক্রেটারি জেনারেল নিয়ে দুই পার্টিরই। আসলে দলের মধ্যে কি কোনো কোয়ালিটেটিভ চেঞ্জ আমরা আশা করতে পারি? আশা করতে তো কোনো বাধা নেই, আশায় বসত করি, আশা নিয়েই বাঁচি। প্র্যাকটিক্যালি বলেন, সুতরাং আশা তো করছি, কিন্তু আমি দুটো বড় দলের যে কথা বলেন মহাসচিব পর্যায়ে, আওয়ামী লীগেরটা মোটামুটি বোধহয় ঠিকই আছে। সৈয়দ আশরাফি আবার হচ্ছেন, যতই অন্য নাম আসুক না কেন। এবং একই কথা প্রযোজ্য আমি মনে করি বিএনপির জন্য। কারণ গত 10 বছর আমি বলবো, কারণ 2007 সাল থেকে যদি আপনি ধরেন 10 বছরই কিন্তু বিএনপি বেশ কিছু বছর বিরোধী দলের থেকে এখন বিরোধী সংসদের বাইরে প্রধান বিরোধী দল, এবং মামলা হামলা, গুম খুন, কর্মীদের প্রতি নির্যাতন, এই সব কিছুর মধ্যে দিয়ে বিএনপি কিন্তু টিকে আছে। এবং এই পুরোটা সময় শক্তভাবে বিএনপির হাল যিনি ধরেছিলেন, বিএনপি চেয়ারপারসনের পরেই যিনি ধরেছিলেন, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং উনি যদিও ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আমরা শুনছি উনি বহু বছর ধরেই কিন্তু দায়িত্ব পালন করছেন, এবং এবার আমরা আশা করছি বিশেষ করে তৃণমূলের একটা ব্যাপক সমর্থন আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে। এবং আপনি জানেন যে এই সরকারের আমলে উনি 6 দফায় 322 দিন উনি জেলে কাটিয়েছেন, এবং ওনার শারীরিক অবস্থারও কিন্তু অবনতি হয়েছিল, যে কারণে উনি বেল নিয়ে একসময় বিদেশেও চিকিৎসার জন্য যেতে বাধ্য হন। সুতরাং দলের জন্য তার অবদান অস্বীকার করবার কোনো রাস্তাই নেই, এবং তার ব্যক্তিগত যে ইমেজ সেইটাও অত্যন্ত পরিচ্ছন্ন। এবং শুধু বিএনপির মধ্যেই নয়, আপনি যদি আওয়ামী লীগেরও কারোর সাথে কথা বলেন, আপনি দেখবেন যে ওনার ব্যাপারে কিন্তু এভরিওয়ান ইজ ভেরি পজিটিভ, এবং উনি অত্যন্ত সাহসিকতার সাথে দলটাকে এই দুঃসময়ে উনি চালিয়ে নিয়ে গেছেন। সুতরাং আমার মনে হয় অন্য নাম আসতেই পারে, কাউন্সিল যেহেতু হচ্ছে এবং এত বড় দলের একটি কাউন্সিল হচ্ছে, সুতরাং অনেকেরই ইচ্ছা থাকতে পারে মহাসচিব হবার বা কোনো একটা বিশেষ পোস্টে যাবার। শুধু মহাসচিব বলে কথা নয়, যার যার নিজস্ব স্বপ্ন থাকে এবং যার যার কাজের ভিত্তিতে হয়তো সেই স্বপ্নটি তৈরি হয়। তো সুতরাং নাম আসবেই, এটাই আসাটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয়, আমার ব্যক্তিগত বিশ্বাস, যে এবার বোধহয় উনি ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ মহাসচিব হতে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যে এই যে 10টি বছর, এই 10টি বছর আমাদের বিএনপির যে তৃণমূল, তাদের উপর দিয়ে যে ঝড় গেছে, সেটা বাংলাদেশের ইতিহাসে বোধহয় কোনো দল এতটা খারাপ অবস্থা এবং এতটা ফেসিস্ট সরকারের মুখোমুখি বোধহয় পড়েনি। এবং এইটার সাথে অভ্যস্ত হতেই আসলে অনেক সময়ের প্রয়োজন, এবং এর মধ্যেও যে দলটি টিকে আছে এবং ব্যাপক জনসমর্থন নিয়ে টিকে আছে, এর একটা বিরাট কৃতিত্ব কিন্তু আমাদের তৃণমূলের কাছে যায়। সুতরাং আমি বিশ্বাস করব যে এই কাউন্সিলে যারা সত্যি সত্যি দলের জন্য কাজ করেছে, যাদের ত্যাগ আছে দলের পেছনে, এবং যাদের এই ত্যাগের কারণেই কিন্তু আজকে বিএনপি এতটা জনসমর্থন নিয়ে এত প্রোপাগান্ডার এগেনস্টে টিকে আছে, তাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। কারণ এই 7 বছর বা 10 বছর যাই বলেন, কারা ছিল সামনে, কারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, কাদের ত্যাগের বিনিময়ে, কাদের রক্তের বিনিময়ে, কাদের জীবনের বিনিময়ে, কাদের পরিবারের বিনিময়ে, এবং যারা রিস্ক নিয়ে কাজ করেছে, কাদের, এই যে যেই মানুষগুলো, তাদেরকে সঠিকভাবে যদি মূল্যায়ন এই কাউন্সিলে করা হয়, তাহলেই আমরা আশা করতে পারি যে সামনের দিনগুলোতে আমরা নতুন একটি দলের চেহারা দেখব। আপনার কাছে আবার আসবো অন্য একটা ব্যাপার জানতে। আপনি ফেসিস্ট সরকার বলেছেন, কেন বলেছেন এটা পরের সেগমেন্টে আপনার থেকে জানবো। কেমন হবে কাউন্সিল ইলেকশন? দেখেন, আমি যেটা দেখি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে বড় দলগুলো, এগুলোকে রাজনৈতিক দল না বলে এখন এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো বলা যায়। এবং এটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যেরকমভাবে এজিএম হয়, এখানে তো আমার বোন অনেক কথা বললেন, যে ওনার প্রত্যাশার কথা বললেন, ত্যাগী কর্মীদের কথা বললেন, কিন্তু কেউ বিএনপির খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া বিএনপিতে কেউ বলতে পারবেন না যে বিএনপিতে কে কি কোন পদে থাকবেন। আবার আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ বলতে পারবেন না যে কে কোন পদে থাকবেন। এগুলো, আমরা গণতন্ত্রের কথা বলি,
আমরা অনেক ভোটের কথা বলি, ভোটের অধিকারের কথা বলি, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেই গণতন্ত্রের অনুপস্থিতি। এবং আমরা কাউন্সিল থেকে দুটো জিনিস প্রত্যাশা করি। একটা হলো যে একটা কাউন্সিলের মাধ্যমে একটা রাজনৈতিক দল তার চেতনা ঠিক করবে, তার লক্ষ্য ঠিক করবে, আর একটা হলো তার নেতৃত্ব বিন্যস্ত করবে। দেখেন এই যে কাউন্সিল হচ্ছে, আপনার যে শিরোনাম কাউন্সিলে, কিন্তু আমরা সবাই জানি যে এখানে খালেদা জিয়ার কোনো পরিবর্তন হবে না, এখানে আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনার কোনো পরিবর্তন হবে না। কিন্তু পৃথিবীর আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে ডেফিনেটলি কাউন্সিলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত বা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত, সেটা হবে না। মহাসচিব কি হবে? কাউন্সিল হবে, বিএনপি আওয়ামী লীগ দুই দলে একই রকম কাউন্সিল হবে, কাউন্সিলে করে কিছু বক্তৃতা হবে, খাওয়া দাওয়া হবে, হওয়ার পর সকল ক্ষমতা চেয়ারপারসনের হাতে অর্পণ করা হবে এবং আওয়ামী লীগের সকল ক্ষমতা সভানেত্রীর হাতে অর্পণ করা হবে এবং তারপরে উনি সিদ্ধান্ত নেবেন যে কাকে করবেন, উনি ফখরুল ইসলাম আলমগীরকে করবেন না তরিকুল ইসলামকে করবেন না অমুকে করবেন, এখানে লন্ডনে উনি কথা বলবেন। তো এই যে রাজনৈতিক চর্চা, এই রাজনৈতিক চর্চার কারণে বাংলাদেশে যে রাজনীতির আজকে এই দুরবস্থা, এটার একটা বড় কারণ হলো আপনি দেখেন এই যে নভেম্বরে আমেরিকার ইলেকশন হবে, এখন ডেমোক্রেট এবং রিপাবলিকানদের নমিনেশন প্রক্রিয়া চলছে, ককাস হচ্ছে, ইলেকশন হচ্ছে, লোকজন ভোট দিচ্ছে, কোথাও হিলারি প্রথমটাতে হাড্ডাহাড্ডি লড়াই হলো, দ্বিতীয়টাতে হিলারি হেরে গেল। আপনি ধরেন বাংলাদেশে যদি হয়, বাংলাদেশে এটা আপনি চিন্তাও করতে পারেন, আপনার অত দূরে যাওয়ার দরকার নেই, আপনি ভারতে দেখেন, এমনকি আপনি ভারতেও যাওয়ার দরকার, আপনি নেপালে দেখেন যে এখানে গণতান্ত্রিক চর্চাগুলো হয় দল থেকে, দলের ভিতর যারা যোগ্য, যারা আমরা দেখেছি যে যিনি এখন বাংলাদেশের রাজনীতি, এই প্রধান তিন দলের রাজনীতি করতে গেলে আপনার টাকা থাকতে হবে, আপনার পার্টির প্রধানের সাথে একটা লিঙ্ক থাকতে হবে, গোপনে বা প্রকাশ্যে একটা লিঙ্ক থাকতে হবে, এবং থার্ড হলো যে আপনার একটা আরো অন্য পারিপার্শ্বিক শক্তি থাকতে হবে, তাহলে পরে আপনার নেতৃত্বে যাবেন। আপনি ধরেন বিএনপির কথাই বলি যে অনেক ত্যাগী কর্মীদের কথা হলো, তৃণমূলের কথা বলা হলো। আপনি এই যে আমি একটা রিপোর্ট পড়ছিলাম সেদিন যে বিএনপি যে পৌরসভা নির্বাচন করলো, সেই পৌরসভা নির্বাচনে এই পরীক্ষিত ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি, মনোনয়ন কেনা বেচা হয়েছে। আপনি দেখেন তাবিদ আওয়ালের একমাত্র পরিচয় তিনি আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে, সেই জন্য তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের মতো একটা পদে হলেন। বিএনপি কি এতই দেউলিয়া হয়ে গেছে যে ঢাকা উত্তরে দেওয়ার মতো আর কোনো প্রার্থী তাদের ছিল না? কাজেই রাজনীতিটা হয়ে গেছে এখন টাকার কাছে জিম্মি, এবং যতক্ষণ পর্যন্ত এখান থেকে আপনি বেরিয়ে একটা গণতান্ত্রিক চর্চা না করবেন, যে কাউন্সিলটা হওয়ার কথা, আইডিয়ালি কাউন্সিল কিভাবে হয়? কাউন্সিল হয় যে প্রথমে জেলা কনফারেন্সগুলো হয়, সেখান থেকে জেলা নেতৃত্ব নির্বাচন হয়, কাউন্সিলর নির্বাচিত হয়, তারপরে বিভাগীয় সম্মেলন হয়, বিভাগ থেকে কাউন্সিলর হয়, হয়ে তারপরে ঢাকায় আসে। আমি যতদূর জানি এখন পর্যন্ত বিএনপির জেলা পর্যায়ে কোনো সম্মেলন কাউন্সিল কিছু হয়নি। এখন আপনি কিছু লোককে নিয়ে আসবেন এবং এখন যেটা আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিতে যেটা চলছে সেটা হলো চাকরতন্ত্র। কিছু চাকর বাকর তারা আপনাকে বলবে যে ইনি ভালো, উনি আপনার সম্বন্ধে কান কথা বলেছেন, উনি আপনাকে এটা বলেছেন, উনি আপনাকে এটা বলেছেন। এবং আপনি দেখেন যে বিএনপি বা আওয়ামী লীগের যদি আপনি বিএনপিতে যদি আপনি দেখেন যে গত উনি 7 বছর বিএনপির খালেদা জিয়ার যে কার্যালয়, খালেদা জিয়ার যে বাসা, ওই যে খালেদা জিয়া তার বাসা কার্যালয়ে অবস্থান গ্রহণ করেছিলেন, তখন বিএনপির একজন নেতা বলেছেন চাকর বাকরদের কাছ থেকে পারমিশন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হয়। তো যখন চাকরতন্ত্র চলে তখন গণতন্ত্র লুপ্ত হয়ে যায়। এবং কাউন্সিলের যে স্পিরিটটা, যে সারা দেশে যেটা উনি বললেন যে তৃণমূল থেকে যারা উঠে আসা, যারা পরীক্ষিত ত্যাগী, তাদেরকে নিয়ে এসে তাদেরকে মূল্যায়ন করা, তাদের মাধ্যমে নতুন আগামী দিনের নেতৃত্ব তৈরি করা, সেই এটা হয়ে গেছে এখন রাজনৈতিক দলগুলো হয়ে গেছে এখন বদ্ধ জলাশয়, এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। রাজিকুজ্জামান রতন উনি বললেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো গণতন্ত্র নেই, যেই তিনটা পার্টি বড় পার্টি পাওয়ারে ছিল কোনো না কোনো সময়, তাদের মধ্যে হয়তো এই জিনিসটা দেখা যায়। অন্য পার্টিতে কি একই ব্যাপার? না, সেক্ষেত্রে এক একটা দল এক একটা নীতি নিয়ে চলে। আমরা প্রধানত যদি বলি যে প্রচলিত সমাজটাকে টিকিয়ে রাখার নীতি একটা, এই সমাজটা পাল্টানোর নীতি আর একটা। যারা প্রচলিত সমাজটাকে টিকিয়ে রেখে রাজনীতি করতে চায় তারা যখন গণতন্ত্রের কথা বলে তখন বলতে হবে গণতন্ত্রটা কি। গণতন্ত্রকে আমরা যদি বলি আলোর মতো, আলো আছে বলে এখন আমরা সবাইকে দেখতে পাচ্ছি। যদি অন্ধকার হয়ে যায় কেউ কাউকে আমরা দেখতে পাবো না। তো একটা আলো থাকে মানে প্রত্যেককে জানতে পারে, পরস্পর জানতে পারে, বুঝতে পারে। বাংলাদেশের সমাজ মানসিকতা পুঁজিবাদের কারণে কোথায় এসে দাঁড়িয়েছে একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা চালের ট্রাক ডাকাতরা ডাকাতি করতে গিয়েছিল, জনগণ পিটিয়ে 8 জন ডাকাতকে মেরে ফেলেছে। একটা ট্রাকে কত টাকার চাল থাকতে পারে? 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার। এখন অর্থমন্ত্রী যখন বলছেন সোনালী ব্যাংকের ডাকাতি হয়েছে, বেসিক ব্যাংকের লুটপাট,
এই ডাকাতরা যখন পাজেরো গাড়িতে আসে তখন বলে বাবারে বাবা কত বড় লোক, কত বড় গাড়ি। তেমনি সমাজে ডাকাতের সালাম আছে, আর চোরের মার আছে, অথবা কখনো কখনো পকেট মার হলে মেরে 10 টাকার জন্য হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়ার ব্যাপার আছে। এই মনস্তত্ত্বটা সমাজে হলো কেমন করে? যখন পুঁজিবাদী ব্যবস্থা থাকে তখন পুঁজি কেন্দ্রীভূত হয় যার হাতে, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। এই পুঁজি তখন কি করে? রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, এই পুঁজি মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এমনকি এই পুঁজি মানুষের মনস্তত্ত্বকেও নিয়ন্ত্রণ করে। যেটা নোয়াম চমস্কি দেখিয়েছিলেন যে কিভাবে কনসেন্ট সেটা ম্যানুফ্যাকচার্ড হয়, মানে মানুষ যে সম্মতি দেয়, এই সম্মতি দেওয়ার জন্য কিভাবে মানুষ ঠিক বুঝতেই পারে না যে কিভাবে সে তার প্রতিপক্ষকেই তার বন্ধু বলে গ্রহণ করে নিচ্ছে। এইরকম মনস্তত্ত্ব যখন সমাজে কাজ করে তখন গণতন্ত্রের কাজ কি? গণতন্ত্রের কাজ হচ্ছে দেখিয়ে দেওয়া যে আসলে একটু আগে যেটা বললো যে ত্যাগী রাজনীতিক নেতাকর্মী, আসলে মানে কিসের জন্য তারা ত্যাগ করছেন? তারা কি গদির জন্য ত্যাগ করছেন না নীতির জন্য ত্যাগ করছেন? যদি নীতির জন্য ত্যাগ করেন, কোন নীতির জন্য? সরকার যে নীতি দিয়ে দেশ পরিচালনা করছে আমি সেই নীতির বিরোধিতা করি, কিন্তু আমি যদি ক্ষমতায় গিয়ে সেই নীতি দিয়ে দেশ পরিচালনা করি তখন কর্মীরা মনে করবে তাহলে তুমি কি ত্যাগ করেছো? তুমি ত্যাগ করেছো তোমার মূল্যবোধ, তুমি ত্যাগ করেছো তোমার যুক্তি। একদিন যে বিষয়টাকে তুমি অন্যায় বলেছিলে আজকে সেই বিষয় তুমি করছো, কি যুক্তি করে? ওরা যদি করতে পারে আমিও করতে পারি। তাহলে এইরকম পরিস্থিতি যখন হয় তখন সাধারণ মানুষের মধ্যে যেমন গণতান্ত্রিক চেতনা থাকে না, দলের কর্মীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা হারিয়ে যায়। যেমন রাজনীতিটা বরণ ভাই ঠিকই বলেছেন, একদিকে যেমন চাকরতন্ত্র আর একদিকে যেমন বদ্ধ জলাশয়, তার পাশাপাশি রাজনীতিটা অনেকটা হয়েছে ভোটতন্ত্র, আর একটা হয়েছে পুঁজিতন্ত্রের প্রভাব। যেমন নির্বাচনের ক্ষেত্রে মানি, মাসল, মিডিয়া, ম্যানিপুলেশন এবং আলটিমেটলি মার্কা দ্বারা সবকিছু ডিসাইডেড হয়, ফলে মার্কাও এখন কিনতে পাওয়া যায়। এবং এই জন্য মনোনয়ন বাণিজ্যও একটা বাণিজ্য হয়েছে। মনোনয়ন বাণিজ্য যেমন বাণিজ্য, পদ বাণিজ্য একটা বাণিজ্য। একসময় মানুষ পদকে মনে করতো তার দায়িত্ব, এখন পদকে মনে করে কর্তৃত্ব। এই জন্য দেখেন পদ বঞ্চিতরা গিয়ে ঘেরাও করে। রাস্তায় মিছিলে আপনি লোক পাবেন না, পদ বঞ্চিতরা গিয়ে যে পার্টি করে সেই পার্টি ভেঙে দিচ্ছে। তাহলে পদের কি গুরুত্ব? একসময় পদ ছিল আমি আমার সর্বস্ব দিয়ে, নীতির সঙ্গে আমি একাত্ম হয়েছি, এর জন্য আমি সর্বস্ব উজাড় করে দিতে চাই, এবং দিতে গিয়ে আমার জেল, জুলুম, হুলিয়া কিংবা সামাজিক নিপীড়ন কিংবা তাচ্ছিল্য, উপহাস যাই আসুক না কেন, আমি ভাই একটা নীতির জন্য লড়ছি। আর এখন পদ হলে আমার অনেক কিছু আছে, এই পদের জন্য আমি বিপদ মোকাবেলা করতে পারি অথবা অন্যের জীবনে বিপদ টেনে আনতে পারি। ফলে রাজনীতিটা হয়েছে যেহেতু কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা বিষয়, ফলে এই কর্তৃত্বের ক্ষেত্রে নীতিটা আর কাজ করছে না। ক্ষমতা প্রদর্শনের জন্য এই পদ দরকার এবং পদের জন্য আনুগত্য দরকার, এবং যিনি উপরে আছেন তিনি যোগ্যতার চাইতে আনুগত্যকে তার প্রধান মাপকাঠি হিসেবে দেখছেন। আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন এসিটিভি রাতের আয়োজন RFM/5 লেট এডিশন। আজকের আলোচনার বিষয় নেতৃত্ব বদলে দলীয় কাউন্সিল। রুমিন ফারহানা, বিরতিতে যাওয়ার আগের সেগমেন্টে আপনি বলেছিলেন যে এটা ফ্যাসিস্ট সরকার। কেন ফ্যাসিস্ট সরকার বললেন এটা একটু এক্সপ্লেন করবেন। আর 19শে মার্চ বিএনপি কাউন্সিল হতে যাচ্ছে, কিন্তু 20শে মার্চ দেশে 10টি পৌরসভা নির্বাচন আছে এবং 22শে মার্চ প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে। সেই ক্ষেত্রে কাউন্সিল কতটা এফেক্টেড হবে? আমি আসছি একটা করে। আমি প্রথমেই বলছি কেন আমি সরকারকে ফেসিস্ট বলেছিলাম। বলেছি এই কারণে, আপনি যদি সংবিধানটি দেখেন, সংবিধানে পরিষ্কার বলা আছে যে দেশের সকল ক্ষমতার উৎস এর জনগণ। এখন জনগণ কি করে ক্ষমতা প্রয়োগ করে? জনগণ প্রতি 5 বছর পর পর ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের সেই ক্ষমতাটি প্রয়োগ করে। কিন্তু একটি সরকার যখন জনগণের সমর্থন ছাড়া, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যায়, তখন তাদের কোনো জবাবদিহিতা থাকে না। তাদের একমাত্র লক্ষ্যই থাকে যে কোনো মূল্যে যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকে, এবং তখন থেকে কিন্তু তাদের এই স্বৈরাচারী ফ্যাসিজম মনোভাবটা তারা বিভিন্নভাবে প্রকাশ করে। কিভাবে করে? প্রথমে তারা যেটা করে, তারা ভিন্ন মত বা বাক স্বাধীনতাকে একদম রুদ্ধ করে দিতে চায়। ন্যূনতম সমালোচনাও আপনি দেখবেন একটা ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার পছন্দ করে না। এবং তারা দেখবেন গণতন্ত্র শব্দটার চেয়ে উন্নয়ন শব্দটাতে অনেক বেশি জোর দিতে পছন্দ করে। উন্নয়ন হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু উন্নয়ন শব্দটাতে অনেক বেশি জোর দিতে পছন্দ করে। কিন্তু সেই সাথে যে আবার সুশাসনের একটি প্যাকেজ চলে আসে, সেই দিকে এই সরকারের কিন্তু কোনো মনোযোগ নেই। তো যাই হোক, যে কথাটি আমি বলছিলাম যে সামান্যতম সমালোচনা, এমনকি আজকাল আমরা দেখছি যে তারা ক্ষমা চাওয়াও তাদের পছন্দ হচ্ছে না। আপনি খুব রিসেন্ট ঘটনা যদি দেখেন, ডেইলি স্টারের যে আমাদের সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় আমরা বলি কারণ সিনিয়র সম্পাদক উনি, মাহফুজ আনাম, তার নামে গত 9 দিনে আজকে আমি দেখলাম 88টা মামলা হয়েছে, 66টা মামলা হয়েছে, সরি, যেখানে রাষ্ট্রদ্রোহিতার মামলা যেমন আছে, মানহানির মামলাও তেমন আছে। এবং মানহানির মামলা ইন টোটাল প্রায়
৮২,০০০ কোটি টাকা, আমি ঠিক জানি না কয়টা শূন্য বসলে ৮২,০০০ কোটি হতে পারে। একটা সেকেন্ড, এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হোক আর মানহানির মামলা হোক, এই সরকারের এগেইনস্টে তো মাহফুজ আনাম কিছু বলে নাই। সেটাই হচ্ছে মজার কথা। এখনো যে রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা দেওয়া আছে সংবিধানে ৭-এর কতে, অথবা যে সংবিধান অথবা পেনাল কোডে যে সংজ্ঞা দেওয়া আছে ১৪৫-৪৬-এ, তার কোনোটার মধ্যে আপনি ৫০০-৫০১ ধারায় তার কোনোটার মধ্যে আপনি এটাকে ফেলতে পারবেন না। না এটা সংবিধানের প্রতি হুমকি স্বরূপ ছিল, না এটা এমন কিছু ছিল যেটা একটি বৈধ সরকারকে উৎখাত করতে অনুপ্রাণিত করে, কারণ সেই সময় শেখ হাসিনার সরকার ছিল না। এক আর মানহানির কথাটা যদি বলেন, এটা তো যার মানহানি হয়েছে বলে দাবি করা হচ্ছে তাকে মামলাটি করতে হবে। এখন আমি বা আপনি গিয়ে তো আরেকজনের পক্ষে মামলা করতে পারি না, কিন্তু যেই মুহূর্তে একটু ইঙ্গিত পাওয়া গেল সরকারের সর্বোচ্চ মহল থেকে যে মামলা কেন হচ্ছে না, আপনি দেখবেন জেলায় জেলায় মামলা। এবং সবচেয়ে বড় কথা, ২০১১ সালে একটি আইন এসছে যেখানে আপনি কোনো সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন না। এখন গ্রেফতারি পরোয়ানাও জারি হয়ে গেছে, যেখানে সমন জারি হওয়ার কথা সেখানে গ্রেফতারি, আইন মঞ্চ স্বীকার করেছেন যেটা গ্রেফতারি পরোয়ানা হতে পারে না, কিন্তু নারায়ণগঞ্জে একটি মামলা ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এখন কথা হচ্ছে কি, যে কোনো মূল্যে খুশি করতে হবে ক্ষমতায় যে আছে। সুতরাং এই ক্ষমতায় যারা আছে তাদের অঙ্গ সংগঠনে যে আইনজীবীরা আছেন, নেতাকর্মীরা আছেন, তারা এখন ব্যাকুল হয়ে মামলা করছেন মাহফুজ আনাম সাহেবের বিরুদ্ধে। এখন এটা মামলা হয় কি হয় না সেটা পরের কথা। কাউন্সিলের প্রসঙ্গে আসছে, এটা নিশ্চয়ই কঠিন বিষয়, কারণ কাউন্সিল একটা বৃহৎ কর্মকাণ্ড, বিশাল কর্মযজ্ঞ, একই সাথে নির্বাচনটিও একটি কর্মযজ্ঞ, যেখানে এই বৈরী পরিবেশ, সরকারের এই ফ্যাসিস্ট আচরণ, সেখানে কি করে দুটো বড় কর্মযজ্ঞ একত্রে হবে বিএনপিকে সেটা নির্ধারণ করতে হবে। কিন্তু দেখেন ওনারা অনেক ধরে ভেন্যু চাচ্ছেন কাউন্সিল করবার জন্য। ওনাদের কিছু অপশন ছিল, সোহরাওয়ার্দী উদ্যান ছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ছিল, আবার বঙ্গবন্ধুর সম্মেলন কেন্দ্র ছিল। তো সোহরাওয়ার্দীতে শুধু অনুমতি মিলেছে, তাও গণপূর্তে, ডিএমপি থেকে কোনো অনুমতি আসেনি, বাকি দুটো তো এখনো অনুমতি কেউই দেয়নি। তো সুতরাং যদি ভেন্যু ঠিক না হয়, কাউন্সিল করাটাই কিন্তু হঠাৎ করে লাস্ট মোমেন্টে যদি একটা জায়গা দেয়, অর্থাৎ সরকারের মনোভাব তো এখানে খুব স্পষ্ট যে কাউন্সিলটা লাস্ট মোমেন্টে হ্যাঁ বলবে কেন, আমরা তো জায়গা দিয়েছি। কিন্তু অত অল্প সময়ের মধ্যে বিএনপির মতো একটা বৃহৎ দলের এত বৃহৎ একটা কর্মযজ্ঞ গুছিয়ে ফেলাটাও খুব কঠিন হয়ে দাঁড়াবে বিএনপির জন্য, অবশ্যই কঠিন হয়ে দাঁড়াবে। এবং একই সময় আসছে নির্বাচনটাও বিরাট। তো সুতরাং এতগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন একসাথে, এবং দলীয় প্রতীকে হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে আমাদের, দলীয় প্রতীকে হচ্ছে। প্রার্থী নির্বাচনের একটি বিষয় আছে, যত তৃণমূল থেকে আসুক, এবং এবার নামগুলো কিন্তু তৃণমূল থেকে আসবারই কথা বলা হয়েছে বিএনপিতেও, যে 5টি স্তরে নামগুলো আসতে হবে এবং তারপরে নামটি কেন্দ্রে যাবে। তো এটাও কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। তো সুতরাং দুটো মিলিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে দিন যাবে বিএনপির। বোরহান কবির, গভর্নমেন্ট ওয়েট করছে কিসের জন্য? মানে এইটা ডেটটা দিয়ে দেওয়া, পারমিশনটা দিয়ে দেওয়ার জন্য কেন এত? এটা আমি তো সরকার নামে জানি না, তবে কিছু কথা এসেছে, একটু আমাদের একটু ইতিহাসের দিকে যেতে হবে। আমি কিছু কথা বলতে চাই যে প্রথমত যে ফ্যাসিজম যে টার্মটা কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, তাহলে পৃথিবীতে আপনি যদি জার্মান নাজিদের কথা দেখেন, যে পপুলার ভোটে ইলেক্টেড হয়ে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে। আপনি দেখবেন যে পৃথিবীতে খুব কম দেশে আনপপুলার গভর্নমেন্ট ফ্যাসিস্ট হয়েছে, বরং আনপপুলার গভর্নমেন্ট পপুলারিটি আর্ন করার চেষ্টা করেছে। পৃথিবীতে ফ্যাসিবাদের যদি ইতিহাস আপনি পর্যালোচনা করেন, ফ্যাসিবাদের ইতিহাস হলো বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে এসে জনগণের উপর নিষ্পেষণ চালিয়েছে, জনগণের উপর দমন পীড়ন চালিয়েছে, যেটা 2001 সালে বিএনপি করেছিল। আমরা ইতিহাস ভুলে যাই, মনে হয় কি আজকের দিনটাকে নিয়ে আমরা ভাবি। আমি একটু পিছনে ফিরে যেতে চাই যে 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় এলো, যে নির্বাচনে বিএনপি অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় এলো, বিএনপি 3 জোটের রূপরেখার ভিত্তিতে কিন্তু ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পর বিএনপি যে ঘটনাগুলো ঘটিয়েছিল সেগুলো একটু মনে করে দেওয়া প্রয়োজন। যে বিএনপি তখন রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন দেয়নি, প্রথম হামলা করেছিল, তখন আমরা আজকের কাগজ বের করেছিলাম। আজকের কাগজে সাইফুর রহমান সাহেবের বিরুদ্ধে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, নির্দোষ একটা রিপোর্ট, যে উনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছিলেন এরশাদের জামানায়। সেই রিপোর্টের জন্য আজকে মাহফুজ আনামের কথা বলা হলো, সেই রিপোর্টের জন্য 3 ঘন্টার মধ্যে মামলা করে, 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, 3 ঘন্টার মধ্যে আমাদেরকে গ্রেপ্তার করা হলো। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমি, এই হতভাগা সৈয়দ বোরহান কবির, আমি একটা রিপোর্ট লিখেছিলাম 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে। রাত্রেবেলা আর্মি, বিডিআর, পুলিশ নিয়ে আজকের কাগজ অফিস ঘেরাও করা হয়েছিল, বাথরুম, টয়লেট সব জায়গায় গান উঁচু করে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, জেলে আমাকে কন্ডেম সেলে রাখা হয়েছিল, এবং ওই কন্ডেম সেলে কারোর সাথে দেখা করা নিষিদ্ধ ছিল। আপনি বলুন, আজকে মাহফুজ আনামের বিরুদ্ধে
যারা খুব কান্না, আমি প্রথম কথা বলে নিই, আমি মাহফুজ আনামের এই ঘটনাটাকে ধিক্কার জানাই, এটা হওয়া উচিত না। এবং আমি মনে করি, আমি মাহফুজ আনামের মতের সাথে পুরোপুরি বিপরীত। আমি মনে করি যে 2007 সালে যে বিরাজনীতিকরণ, তার সঙ্গে প্রথম আলো এবং ডেইলি স্টার যুক্ত। আমি মনে করি যে বাংলাদেশে যে রাজনীতিকে নেগেটিভ ভাবে দেখানো, রাজনীতি মানে খারাপ, এই যে একটা ফিলোসফি, এই ফিলোসফির ধারক বাহক এই দুটো পত্রিকা। কিন্তু যেভাবে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা হচ্ছে সেটা আমি বিরোধী। কিন্তু গতকালকে দেখেন খুব আশ্চর্যজনক ব্যাপার, বেগম জিয়া একটা বিবৃতি দিয়েছেন, মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের জামিন হয়েছে, আরেকটি মামলা দেওয়া হয়েছে, সেই জন্য দিয়েছেন। কোথায় বেগম জিয়া তো মাহফুজ আনাম নিয়ে একটি কথা বলেননি। আপনাকে আমাদের দর্শক একটা প্রশ্ন করেছেন, আপনাকে এটার সাথে উত্তর দিন। খোকা লিখছেন, বোরহান কবির সাহেব শুধু বিএনপির উদাহরণ দেন, দেশে কি আর কোনো দল নেই? না না, এই কথাটা আসছে আমার যেটা বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, সেই রাজনৈতিক কাঠামোতে আমরা জানতাম যে ব্রিটিশ পার্লামেন্টের অসীম ক্ষমতা। ব্রিটিশ পার্লামেন্ট ক্যান মেক এভরিথিং এক্সেপ্ট মেকিং এ ম্যান ইনটু এ ওম্যান এন্ড এ ওম্যান ইনটু এ ম্যান। আর বাংলাদেশে হলো যারাই প্রধানমন্ত্রী, আমরা তো ব্যক্তির দিকে তাকিয়ে সবকিছু আইন প্রণয়ন করি, সবকিছু বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে। যিনি প্রধানমন্ত্রী হোক, আগে ছিল যখন এরশাদ জামানায়, যখন রাষ্ট্রপতির সাথে তর্ক ছিল, রাষ্ট্রপতির হাতে এমন ক্ষমতা ছিল যে রাষ্ট্রপতি ছেলেকেও মেয়ে বানাতে পারেন, মেয়েকেও ছেলে বানাতে পারেন। আর এখন প্রধানমন্ত্রীর হাতে এমন ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী যা ইচ্ছে তাই করতে পারেন। সো পাওয়ার করাপ্টস আর অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। সো যেটা হয় যে যখনই আপনি ক্ষমতায় থাকবেন তখনই আপনার এই বিচ্যুতিগুলো ঘটে। কিন্তু যে গণতন্ত্র মানে তো শুধু ভোটের অধিকার না, আমাদের সংবিধানে প্রজাতন্ত্রের মালিক যেমন জনগণ, তেমনি সংবিধানে কতগুলো মৌলিক অধিকার আছে। আমাদেরকে দেখতে হবে যে এই মৌলিক অধিকারগুলো কতটুকু। যেমন বাংলাদেশ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। আমাদের বাংলাদেশে উমেন পার্টিসিপেশনের হার অনেক বেশি হয়েছে। বাংলাদেশের শিশু অধিকার সুরক্ষায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। সো অনেকগুলো প্যারামিটার। আজকে আমরা এইরকম টেলিভিশনে বসে ধুমধুমারভাবে সরকারের সমালোচনা করতে পারছি। আপনি চিন্তা করে দেখেন যে 1991 থেকে 96 কিংবা 2001 থেকে 2006 সালে সেলিম সামাদ একটা হিল ট্র্যাক্সে একটা রিপোর্ট করতে গেছে, তাকে যেভাবে বেঁধে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। তো ফ্যাসিবাদ যদি আমরা বলি তাহলে পুরোটাই ফ্যাসিবাদ। তাহলে রতন ভাইয়ের ভাষায় আমাকে বলতে হয় যে এই গণতান্ত্রিক ব্যবস্থা আসলে আমাদেরকে কিছুই দিতে পারে না ফ্যাসিবাদ ছাড়া। রাজিকুজ্জামান রতন, নিয়ম রক্ষা করার নির্বাচন করবে বিএনপি, এই ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্বন্ধে বলেছে, এটাকে কিভাবে দেখেন? নির্বাচন করতে যাচ্ছে, আবার বলছে নিয়ম রক্ষার নির্বাচন। হয়তো বিএনপি ধারণা করেছে যে গত নির্বাচনের মতো, পৌরসভা নির্বাচনের মতো এই নির্বাচনেও এরকম একটা ঘটনা ঘটবে, কিন্তু তারা নির্বাচনে যেতে চায় দলকে রক্ষা করবার জন্য অথবা জনগণের কাছে দলকে পৌঁছে দেওয়ার জন্য। এটা বিএনপির একটা কৌশল হতে পারে, সে কারণে হয়তো সে এটা বলেছে। আর আমি যে বিষয়টা একটু বলতে চাই যে ফ্যাসিবাদ সম্পর্কে বোরহান ভাই যেটা বলেছেন সেটা ঠিকই। ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি ছিল মুসলিমের পার্টির নাম। ফ্যাসিজম কথাটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু এমন একটা তার অপব্যবহার হয়েছে। যেমন রাজাকার মানে স্বেচ্ছাসেবক, কিন্তু রাজাকাররা এমন কাজ করেছে, মির্জাফর নামটা খারাপ ছিল না, কিন্তু মির্জাফর এমন কাজ করেছে যে মির্জাফর একটা ঘৃণিত নাম, রাজাকার একটা অস্পৃশ্য শব্দ, এবং ফ্যাসিবাদ একটা ভয়ঙ্কর আতঙ্কের নাম, গালি হয়ে, হ্যাঁ আতঙ্কের নাম। তো এই ফ্যাসিবাদ কেমন করে আসে সেটা ঠিকই বলেছেন যে পপুলার ভোটে, যেমন জার্মানিতে হিটলার তার নাজিজম প্রতিষ্ঠা করেছিল বিপুল ভোটে জিতে, ইতালিতেও মুসোলিনি। এবং একটা কথা লেনিন তখন বলেছিলেন, মানে আমাদের লেনিনের কথা বলবো না, যখন আমাদের সুভাষ বোস, তিনি কিন্তু খুব দারুণভাবে ভারত থেকে এটা প্রেডিক্ট করে বলেছিলেন একটা জিনিস, যে সময় ইতালির প্রয়োজন ছিল একজন লেনিনের, সেই সময় ইতালিতে চলে আসলো একজন মুসোলিনি। লেনিন যদি আসতেন তাহলে হয়তো ইতালির এই জনগণকে নিয়ে তিনি বিপ্লব করে ফেলতেন। আর মুসোলিনি আসলেন, তারপর পুঁজিপতিরা এমন এক ব্যক্তিকে বেছে নিল, সে জনগণের ভোট নিয়ে জনগণকে কিভাবে দমন করতে হয় তার পথ দেখিয়ে দিলাম। আজকে গোটা পৃথিবীতে ক্যাপিটালিস্ট এটাকে দারুণভাবে ব্যবহার করছে। হার্বার্ট স্পেন্সার একটা খুব দারুণ কথা একসময় বলেছিলেন যে জনগণ যদি তার স্বাধীনতাকে তার স্বাধীনতা হরণের কাজেই ব্যবহার করে, তাহলে সে কি কৃতদাসের চেয়ে কম কিছু? সে হচ্ছে এখন একটা আধুনিক কৃতদাস। মানে 5 বছর পর পর কে আমাকে নিপীড়ন করবে এটা আমি ডিসাইড করে দিচ্ছি। এবং নজরুল যেমন বলেছিলেন যে পিঠটা হচ্ছে আমাদের 12 ঢাক, আমরা শুধু পেতে দেই কখন কে আমার পিঠে ঢাক পেটাবে। তো এখন তো আমার ভোটও লাগে না, ফলে একটা ভোটাতঙ্কও আছে। যদি পপুলার ভোটেও আমি আবার না জিততে পারি, এই জন্য ফিয়ার কমপ্লেক্স অফ ডিফিট, হেরে যাওয়ার আতঙ্কে তারা এমন থাকে যে কোনো ধরনের সমালোচনাও সহ্য করতে পারে না। সেটা ওই বোরহান ভাইরা যখন নিউজ করেছিলেন
তখন যেন তারা তারা সেটা সাফার করেছেন, এখনো অনেকে এটা সাফার করবেন। এখন যদি প্রশ্ন ওঠে যে মাহফুজ আনাম সাহেবের কি দোষ, সেটাকে যাচাই হলো? তার আগেই আনুগত্যের পরীক্ষা দেওয়ার জন্য মামলার পর মামলা তৈরি হলো। 2 নম্বর হলো মাহফুজ আনাম যাচাই বাছাই না করে একজন সম্পাদক হিসেবে একটা সংবাদ ছাপিয়েছেন, এটা অবশ্যই সম্পাদক হিসেবে তার দায়িত্বের একটা গুরুতর ঘাটতি। কিন্তু যারা সংবাদ তৈরি করলো, যারা সংবাদ সরবরাহ করলো, আমরা কেউ তাদের কথা বলছি না। ফলে এটাও কিন্তু একটা বড় কথা। বিএনপি বলছে না কেন? কারণ এই ফোর্স বিএনপিরও দরকার আছে। ফলে আজকে যে আওয়ামী লীগ চলে গিয়ে বিএনপি আসলে দেশে গণতন্ত্র আসবে, আমরা অন্তত ভাই মানুষের বিশ্বাস করার অসীম ক্ষমতা আছে, কিন্তু ভাই আমরা ছোট পার্টি করি তো, লোকজন আমাদের কম, আমরা অত বড় ভরসা করতে পারি না যে আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসলে যে এর চেয়ে বড় কিছু হবে। তাহলে এখন আওয়ামী লীগের বিপরীতে বিএনপি, বিএনপির বিপরীতে আওয়ামী লীগ প্রায় আমেরিকার মতো 2 পার্টি সিস্টেম এমন দাঁড় করিয়ে ফেলেছে যার কিছুই করতে হয় না। আওয়ামী লীগের অযোগ্যতা বিএনপির সাফল্যের মাপকাঠি, আর বিএনপির অযোগ্যতা এবং দুর্বৃত্তপনা সেটা হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। এই যে চক্রের মধ্যে, দ্বিদলীয় চক্রের মধ্যে মানুষ পড়ে গেল, এখানে একটা গণতান্ত্রিক মূল্যবোধ খুব দরকার ছিল। সেখানে সংবাদপত্রের স্বাধীনতা যেমন, বাক স্বাধীনতা যেমন, যাচাই করার স্বাধীনতা, বাছাই করার স্বাধীনতা, বেছে নেয়ার স্বাধীনতা, যা বেছে দেওয়া হয়েছে তা গ্রহণ করার স্বাধীনতা নয়। আমি যাকে নেতা হিসেবে বেছে দিলাম তুমি তাকেই গ্রহণ করো, এই বেছে দেওয়া জিনিস নেয়ার স্বাধীনতা নয়। বেছে নেওয়ার স্বাধীনতাটাও দলের অভ্যন্তরে দরকার, জনগণের মধ্যেও এই চেতনাটা জাগ্রত করা দরকার। এটা যদি না হয় তাহলে হবে কি, এই মনে হবে যে আমরা শুধুমাত্র একটা চেয়ারকে কেন্দ্র করে 2 জন মানুষের একটা তীব্র কম্পিটিশনে কখনো দর্শক হই, আর কখনো কখনো মানে শুধু দর্শক থাকি না, প্রবল উৎসাহী সমর্থক হয়ে যাই। এবং সেইটা হতে গেলে সবচেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষের যে একটা দায়িত্ববোধ। আমারও যে একটা দায়িত্ব আছে, এই দেশ আমার। আজকে মাবিয়া যখন আমার সোনার বাংলা গানটার বাজার পরে পরে সে হাওয়াও করে কেঁদে ওঠে, এর মধ্যে যে কত বঞ্চনা, কত অপমান এবং দেশকে কেন্দ্র করে কত আবেগ, এটা আমরা দেখেছি। কারণ এই দরিদ্র মানুষের সন্তানরা এই দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসে, দরিদ্র মানুষের সন্তানরা বিদেশ থেকে রেমিটেন্সের টাকা নিয়ে আসে, দরিদ্র মানুষের সন্তানরা মিছিলের পাল্লা ভারী করে, দরিদ্র মানুষের সন্তানরা গুলি খেয়ে মারা যায়, দরিদ্র মানুষের সন্তানরাই এ দেশে কাউকে না কাউকে ক্ষমতায় বসায়। কিন্তু যখন ক্ষমতায় বসে তখন দরিদ্র মানুষের কথা কেউ মনে রাখে না। আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি। লেট এডিশনের পর্যায়ে নেব আরেকটা ছোট্ট বিরতি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আপনারা দেখছেন এসটিভি রাতের আয়োজন RF/5 লেট এডিশন। আজকের আলোচনার বিষয় নেতৃত্ব বদলে দলীয় কাউন্সিল। আলোচনায় যাওয়ার আগে আরো 2টা SMS এসেছে, একটু পড়ে শোনাতে চাই। সিরাজুল লিখেছেন, রুমিন আপা আপনাদের জনগুরুত্ব বিষয়ে আরো বেশি কথা বলা উচিত। এখনই বলবো। শাকের বলেছেন, আমি বুঝলাম না, আমার এই ভাইগুলো শুধু জামাত আর বিএনপির খারাপ বলছেন, বাট আওয়ামী লীগ যে অবধি সরকার তা বলেন না কেন? এটা ঠিক বুঝতে পারিনি লাস্টে কি বলতে চেয়েছেন। রুমিন ফারহানা, আসন্ন কাউন্সিলের মাধ্যমে বিএনপিতে কি ধরনের গুণগত পরিবর্তন আমরা আশা করতে পারি বা আশা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে হয় এটার উত্তর আমার প্রথম সেগমেন্টেই বলেছি যে এইবার আমি বিশ্বাস করি যে যারা বিএনপিতে বহু দেখলো যে নির্যাতন দমন পীড়নের ভিতর দিয়ে এত বছর গেছে, এটা যথেষ্ট সময় নিজের প্রকৃত কর্মী কারা, সমর্থক কারা, দলের আদর্শ কারা ধারণ করে সেটা চিনে নেবার। এবং আমার মনে হয় এই বিষয়ে বিএনপি হয়তোবা এই কাউন্সিলে ভুল করবে, এটা আমাদের আশাবাদ, এটা সময়ই বলবে। ভাই একটা কথা বলেছিলেন যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন আসে তারা বিপুল জনসমর্থন নিয়ে আসে, পরে তারা দমন পীড়ন নির্যাতন চালায়। নিশ্চয়ই তাই। 2008 সালে যখন আওয়ামী লীগ এসেছিল, ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে তারা এসেছিল, 2/3 মেজরিটি নিয়ে তারা পার্লামেন্টে বসছে, এবং তারপরে তারা যা শুরু করেছে সেটা তো আমরা এখন দেখতেই পাচ্ছি, দেশ থেকে ভোট প্রথায় উঠে গেছে মোটামুটি। ভাই আরেকটা কথা বলেছিলেন 15ই ফেব্রুয়ারি নিয়ে, উনি যখন রিপোর্ট করেছেন ওনাকে ভীষণভাবে অত্যাচারিত হতে হয়েছে। আমি বিনীতভাবে জিজ্ঞেস করি, আপনি কি 5ই জানুয়ারি নিয়ে কোনো রিপোর্ট করেছেন, কিংবা তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন, কিংবা আর্টিকেল লিখতেই পারেন। ওয়ান্স এ জার্নালিস্ট ইজ অলওয়েজ জার্নালিস্ট, আপনি তো ফ্রিল্যান্সার, আপনি যে কোনো জায়গায় আর্টিকেল লিখতে পারেন। আপনি বোধহয় কিছু লেখেন নিয়ে বিষয় নিয়ে। আরো বিষয় আছে, সাগরণী বা বিশ্বজিতের ব্যাপার নিয়েও বোধহয় আমরা এখানে যারা এসেছেন আমি জানি না তারা কিছু বলেছেন কিনা বা সোচ্চার হয়েছেন কিনা। আরেকটা বিষয় ভাই বলছিলেন যে সেটার সাথে আমি খুব একমত, যে
একটা মোবাইল চুরির এলিগেশনে আমরা একটি ছোট্ট শিশুকে পিটিয়ে মেরে ফেলতে দেখি এবং সেটার ভিডিও আবার ধারণ করা হয়, এতটা মানসিক বিকৃতির মধ্যে আমরা চলে গেছি। কিন্তু দেখেন এই যে সোনালী ব্যাংক বা হলমার্ক যেখানে 4,000 কোটি টাকা নাই হয়ে যায় এবং আমাদের অর্থমন্ত্রী বলেন ইটস আ পিনাট, তখন কিন্তু আমরা তেমন কোনো প্রতিবাদ শুনি না। অথবা ধরেন বেসিক ব্যাংকে 2 জন ডিরেক্টরকে ধরে আমরা বিচারের প্রহসন চালাই, কিন্তু চেয়ারম্যান যিনি ছিলেন বাচ্চু তার বিরুদ্ধে আমরা কিন্তু কোনো অভিযোগ গঠন করতে দেখি না বা তাকে বিচারের প্রক্রিয়া আনার কোনো কার্যক্রম দেখি না। আমাদের মতো দরিদ্র দেশে পদ্মা সেতু নিজের টাকায় করছে, খুবই ভালো কথা। এটি যখন 10,000 কোটি টাকা থেকে বেড়ে 28,000 কোটি টাকা গিয়ে দাঁড়ায় এবং তখনও পদ্মা সেতুর দুটো খুঁটির বাইরে আর কিছুই পোতা হয় না, তার মানে এটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটা তো আমার টাকা ভাই, আমার টাকা, আপনার টাকা, ওনার টাকা, আমাদের ট্যাক্সের টাকা। তখন আমরা খুব ভীত হয়ে যাই টাকাটা যাচ্ছে কোথায়। আজকে আমি পত্রিকায় দেখছি ঢাকা চট্টগ্রাম 4 লেন করার সেটাই সরকার আসার পর থেকে 4 লেন শুনেই যাচ্ছে, কিন্তু 4 লেন কিন্তু এখনো শেষ হয়নি, বরং 3 দফায় দাম বেড়ে 626 কোটি টাকা থেকে গিয়ে এটা এখন 3,816 কোটি টাকায় দাঁড়িয়ে গেছে। এখন এই টাকাটা তো ভাই আমার টাকা, সুতরাং এটা নিয়ে তো আমি প্রশ্ন করতেই পারি। 76,000 কোটি টাকা বিদেশে রপ্তানি হয়ে গেছে, এটা নিয়ে কোনো কথা নেই। প্রতিদিন পত্রিকা খোলেন আপনি দেখেন বিনিয়োগ স্থবির, না দেশি বিনিয়োগ হচ্ছে না বিদেশ থেকে বিনিয়োগ আসছে, কিন্তু আমরা বলছি আমাদের যথেষ্ট পরিমাণ রিজার্ভ আছে। রিজার্ভ তো থাকবেই, 27,000 কোটি টাকা ব্যাংকে অলস পড়ে আছে, কারণ কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না। তেল, গ্যাস, অবকাঠামোগত সুবিধা, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, এই প্রত্যেকটা কারণ বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করছে। এই ব্যাপারে বা সরকার কি করছে আমরা জানি না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে গত কয়েক বছরে 55,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে এবং সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রী, উনি বলেছেন যে এটা তো লোপাট, 55,000 টাকা তো লোপাট হয়ে গেছে। আপাট হয়ে গেছে কত টাকা, মানে যেটার আর কোনো হিসাব নাই, সেটা কত? উনি ওই দলের থেকে উনি এই কথা জানতে চেয়েছেন। মন্দরিনের পরিমাণ 39,000 কোটি টাকা। এখন এই জিনিসগুলো তো উন্নয়নের ইন্ডিকেশন না। আমরা যে বারবারই গণতন্ত্রকে উন্নয়ন দিয়ে সাপ্রেস করবার যে চেষ্টা চলছে, এগুলো কি উন্নয়নের ইন্ডিকেশন? তেলের দাম দফায় দফায় বাড়ছে, অথচ আপনি দেখেন বিদেশে $120 প্রতি ব্যারেল থেকে নেমে $28 চলে আসছে, কিন্তু আমাদের কিন্তু তেলের দাম অ্যাজ ইট ইজ আছে। সেই 99 টাকা অকটেন কিনছি, সেই 90 টাকা দিয়ে পেট্রোল কিনছি, মানে যা দাম ছিল তাই আছে। বিশ্ববাজারে যখন তেলের দাম বাড়ে তখন কিন্তু আমরা 1 সেকেন্ডও দেরি করি না বাড়াতে, কিন্তু বিশ্ববাজারে যখন কমে আসে আমরা তো লস অলরেডি কাটিয়ে উঠেছি। আমাদের যে লসটা ছিল ভর্তুকিটা দিয়ে, যে লসটা আমরা গভর্নমেন্ট এতদিন সাফার করেছে, সেটা কিন্তু আমরা অলরেডি কাটিয়ে উঠেছি। কাটিয়ে আমরা এখন লাভের খাতায় আছি, 5,000 কোটি টাকা অলরেডি লাভ জমে গেছে, কিন্তু জনগণের কাঁধ থেকে এখনো কিন্তু সেই বোঝা নামেনি। যে ভদ্রলোক SMS করেছিলেন যে কেন দেশে যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে কথা বলে না, সেজন্যই কথাগুলো আসছে। দেখেন গত 2 বছরে 7 জন ব্লগার হত্যা হয়েছে, প্রকাশক হত্যা হয়েছে। সেই হত্যাগুলোর কি বিচার হলো আমরা জানি না। একটা করে নাম বলতে পারি, কিন্তু একটারও বিচারের প্রক্রিয়ার কি কোন অবস্থায় আছে, এখন কতজন ধরা পড়েছে, তাদেরকে কি অবস্থায় আনা হয়েছে আমরা জানি না। বিশ্বজিতের নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখেছি, কিন্তু তার কোনো ফল দেখিনি। 48 ঘন্টার আলটিমেটাম 48 মাসে থেকেছে, 48 বছর হবে কিনা এটা নিয়ে ওই পরিবার এখন প্রশ্ন রাখছে। তো এটা তো একটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা সুশাসনের সুপ্রতিষ্ঠা করতে পারি। দেশে এখন পুলিশ ঘোষণা দিয়ে বলে দেশের রাজা পুলিশ। আদিবাসীদের কথা আসছিল, গত 1 বছরে 434 জন, আজকে প্রথম আলোতে এসছে, 434 জন নারী এবং শিশু শুধু যৌন নির্যাতনের শিকার হয়েছে নৃগোষ্ঠীর। তো এটা তো একটা জাতির জন্য লজ্জাজনক। কিন্তু এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করে বারবারই যদি আমাদেরকে ব্রিজ দেখিয়ে দেওয়া হয়, আমাদেরকে বারবারই যদি ফ্লাইওভার দেখিয়ে দেওয়া হয়, আমাদেরকে বারবারই যদি মেট্রো রেল দেখিয়ে দেওয়া হয়, এবং যেগুলো শুধু দেখানোই হচ্ছে, যেগুলোর কোনো সুফল কিন্তু আমরা পাচ্ছি না। অলরেডি দেখেন যাত্রাবাড়ি ফ্লাইওভার, ডান হাতি গাড়ি আমাদের দেশে, সেখানে বাঁ হাতি গাড়িতে 60টা কলাম তৈরি হয়ে গেছে। এখন ওই কলাম ভেঙে আবার নতুন করে তৈরি করাও সম্ভব না। কি ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, এবং এতদিন ধরে এটা তারা চেপে বসেছিল, তারা জানার পর্যন্ত নাই, এবং কাউকে রেসপন্সিবল করা কেউ কাউকে রেসপন্সিবল করছে না। একজন বলছে বিদেশি যারা বিশেষজ্ঞ এসেছিলেন এটা তাদের দোষ, তোমরা কি করেছিলে? ভাই টাকাটা তো আমার, টাকাটা তো আপনার, আমরা তো অনেক কষ্ট করে ট্যাক্স দেই। এখন এই কথা যদি বলি, কালকেই দেখা যাবে দুদক আমার ট্যাক্স ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে। বাংলাদেশে এখন আপনি কথাও বলতে পারবেন না, কি মুশকিল। বোরান কবির, আওয়ামী লীগ 28 মার্চের কাউন্সিলের পর আর কোন নতুন চেহারা কি নেতৃত্বে দেখা দেবে? আমি একটু বলে নেই যে আমরা কিন্তু একটা জায়গায় মোটামুটি পুরো দেশের জনগণ একটা জায়গায় কিছু ভিজিবল চেঞ্জ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আপনি যদি ওয়ার্ল্ড ইকোনমিক ইন্ডেক্স দেখেন, ওয়ার্ল্ড ইকোনমিক ইন্ডেক্সে দেখা যায় যে বাংলাদেশ নেক্সট 11 এর মধ্যে অন্যতম রাষ্ট্র, এবং কনসিস্টেন্টলি জিডিপির গ্রোথ রেট 6 পয়েন্টের উপরে রাখা যে 5টা দেশ, সেই 5টা দেশের মধ্যে একটা। এখন সমালোচনার জন্য জিদ করে অনেক কথাই বলা যায়,
কিন্তু আমরা যখন কথা বলবো আমাদের একটু রিয়েলিস্টিক ওয়েতে কথাগুলো বলা দরকার। যেমন বলা হয়েছে যে হলমার্ক, বেসিক ব্যাংক, হলমার্কের জন্য তো বিচার হচ্ছে, বেসিক ব্যাংকের জন্য বিচার হচ্ছে, সেই বিচার নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বিচার হচ্ছে। আপনি দেখেন বিএনপির আমলে যুবক তৈরি হলো, ঠিক আছে, এখানে বলা হচ্ছে হাজার হাজার কোটি টাকা, এবং এখন অফিসিয়াল হিসাব হচ্ছে 67,000 কোটি টাকা জনগণের কাছ থেকে হাতিয়ে নেওয়া হলো। এবং যখন বিএনপি তদন্ত শুরু করলো তখন সেই বিএনপির নেতারা যুবক নিয়ে ফেললেন এবং নিয়ে টেলিভিশন চ্যানেল দিয়ে ফেললেন এবং যুবকের মালিকানার মধ্যে তারা ভাগ বসালেন। আপনি বললেন সোনালী ব্যাংক থেকে হলমার্ক টাকা নিয়ে গেছে, বেসিক ব্যাংকে ফোকা বানিয়ে দিয়েছে। আর বিএনপির নেতারা তো একটা ব্যাংকে বন্ধ করে দিয়েছে, আল বারাকা ব্যাংক থেকে। বিএনপির মোসাদ্দেক আলী ফালু, বিএনপির গিয়াসউদ্দিন আল মামুন, তারা টাকা নিয়ে ওই ব্যাংকটাই দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকটাই বন্ধ হয়ে গেছে। এখন আমরা যখন কথা বলবো না তখন আমাদেরকে একটা, আমি প্রথম কথা বলে নিই যে এই যে হলমার্কের ঘটনা ঘটেছে বা বেসিক ব্যাংক ঘটেছে, দিজ আর ক্রাইম, এবং ক্রাইমের বিচার। এবং পৃথিবীতে আপনি দেখেন আমেরিকান অর্থনীতিতে যে মন্দা আসলো বিকজ অফ ব্যাংকগুলোতে জালিয়াতির কারণে। ব্যাংক জালিয়াতি পুঁজিবাদী সমাজব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ, এটা পৃথিবীর সব দেশে হয়। আমাকে দেখতে হবে যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে আপনি আইনগত কিভাবে ব্যবস্থা নিচ্ছেন। এখন আমরা যখন দেখি বিএনপির আমলে ব্যাংক থেকে টাকা নিয়ে হরিলুট করা হয়েছে, যে দেশের প্রধানমন্ত্রী তিনি টাকা জমা দেন, যে অতিরিক্ত অর্থ, আয় বহির্ভূত অর্থ জরিমানা দিয়ে জমা দেন 1/11-এর সময়, তাহলে সেই সরকারের অবস্থা কি, তাহলে চিন্তা করে দেখুন। এখন পদ্মা সেতু নিয়ে অনেক কথাই বলা হয়, কিন্তু এটা বাংলাদেশের একটা সাহসিকতার স্মারক চিহ্ন যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে হয়েছে, মতদ্বৈততা হয়েছে, পদ্মা সেতু থেকে তারা সরে গেছে, তারপর যে সরকার এই সেতুর কাজ করছে। এবং আমরা কিন্তু এখন মিডিয়ার জন্য আমরা কিন্তু দেখছি যে দ্যাট আর ভিজিবল চেঞ্জ। এবং আমি একটা বিষয় একমত যে 4 লেন 5 লেন নামে যে টাকা বাড়ছে, এটা তো একটা পুঁজিবাদী ব্যবস্থায় করাপশন হলো, এটার একটা মানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যতদিন টিকে থাকবে ততদিন করাপশন থাকবে। আপনি দেখবেন যে টিআই যে ইন্ডেক্স দিয়েছে সেখানে সবচেয়ে কম করার দেশ যেটা, সে পেয়েছে 91, তার মানে ওখানেও দুর্নীতি আছে, এবং ওই 9% টাকার অ্যামাউন্ট হয়তো অনেক বড় ব্যাপার। এখন আমরা যে জায়গাটায় আমরা এমন একটা সমাজ ব্যবস্থা করতে চাই, আমার একটা দরকার চাই, আমরা যদি গণতন্ত্র ডেভেলপমেন্ট এবং গণতন্ত্রকে একটা সংঘাতময় জায়গায় নেওয়া হচ্ছে। আমরা তো গণতন্ত্র চাই উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, জনগণের ক্ষমতায়নের জন্য। আমাদের দেখতে হবে যে ওই উন্নয়নটা জনগণের জন্য হচ্ছে কিনা, জনগণের সাথে সম্পৃক্ততা নিয়ে হচ্ছে কিনা। আপনার বিচারপতি আহসানুদ্দিনের নেতৃত্বে এরশাদের পতনের পর একটা তদন্ত কমিশন হয়েছিল। ওই তদন্ত কমিশনে একটা রিপোর্টে একটা অংশ দেখেছিল যে এরশাদের একটা ক্যাবিনেট মিটিং এর জন্য একটা টেবিল বানানো হবে। অ্যাকচুয়াল প্রাইস ছিল ক্যাবিনেট ওই মিটিংয়ের টেবিলের প্রাইস ছিল 80 লক্ষ টাকা, ওটাকে বাড়িয়ে 80 কোটি টাকা করা হয়েছিল যেন সবাই ভাগ বাটোয়ারা করতে পারে। তো এখন কিন্তু ওই উন্নয়নটার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। আমাদেরকে ডেফিনেটলি উন্নয়ন করতে হবে, গণতন্ত্র দিতে হবে। এবং যে জায়গাটা আমাদের মিসিং লিঙ্ক হলো, যে জায়গাটা আমরা সবসময় মনে করছি যে গণতন্ত্র মানে বোধহয় একদিনের ভোট, কিন্তু গণতন্ত্র মানে আইনের শাসন, গণতন্ত্র মানে হলো শিশুর অধিকার, গণতন্ত্র মানে হলো নারীর অধিকার, গণতন্ত্র মানে হলো মত প্রকাশের অধীনতা, এবং আমাদের রেসপেক্ট টু ল, সবকিছু মিলে। এবং সেই গণতন্ত্রের ধারায় আমরা যদি এগিয়ে যেতে পারবো তখনই যখন একটা কার্যকর শক্তিশালী বিরোধী দল থাকবে, এবং সেই বিরোধী দল প্রপার জায়গাগুলোতে অ্যাড্রেস করবে। আপনার ভারতে দেখেন অনেক অনেক গন্ডগোল, কিন্তু তারা কতগুলো জাতীয় মৌলিক ইস্যুতে তারা কনসেনসাস থাকে। এবং আমরা তখনই আমাদের এই গণতন্ত্রটাকে অব্যাহত রাখতে পারবো এবং বিকশিত করতে পারবো যখন আমরা মৌলিক জাতীয় প্রশ্নে ঐক্যমত থাকবো। আমি রতনের কাছে যাওয়ার আগে কয়েকটা SMS আসছে, এগুলো একটু পড়ে শোনাতে চাই। শাকিল লিখেছেন, আমি বুঝলাম না, আমার এই ভাইগুলো শুধু জামাত আর বিএনপিকে খারাপ বলছেন, বাট আওয়ামী লীগকে, আচ্ছা এটা তো আগে পড়ে শুনিয়েছিলাম। উনি আরো লিখেছেন, আমরা জানি মিডিয়া যদি চায় তবে সব মুখোশ খুলতে পারে, তাহলে আজকের এই জার্নালিস্টরা কি পারে না নিরপেক্ষ ভোট হোক? তবে আমার আপার কথা নিচ্ছি। এটা কি বলতে পেরেছেন লাস্ট লাইনে বুঝতে পারিনি। আচ্ছা, আসিফ লিখেছেন, রুমিন ফারহানা সাম্প্রতিক সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদের লিডার প্রেসিডেন্ট জিয়াকে ফ্যাসিস্ট হিসাবে আখ্যা দিয়েছেন। দে হ্যাভ মার্কড হিম এজ এ নন ফ্রি, তারপর কিছু লেখেন নাই, বুঝলাম যে উনি জিয়ার ভক্ত। বাবলু লিখেছেন, কবির ভাই বিএনপিকে, মানে কবির ভাই আপনাকে বলার চেষ্টা করছেন যে বিএনপিকে দুর্বল ভাবা ঠিক নয়। আর একজন লিখেছেন খালেদ,
Mr. Ratan, your party is doing and talking good things, but why people do not support you? এটা ওনার প্রশ্ন। আমার প্রশ্ন আপনার কাছে হলো যে আমরা কি আম জনতার পার্টির মতো কোনো দল ভবিষ্যতে দেখতে পাবো কিনা? তবে আম জনতা নিয়ে আমি ওই ফানুসটা একটু আমি মনে হয় যে একটু সবার সামনে বলা দরকার। আম জনতা যখন দিল্লিতে ইলেকশন করলো, তারা যতজন ইলেকশন করেছিল তাদের কোনো ক্যান্ডিডেটই কোটিপতির নিচে ছিল না। তাহলে খেয়াল করবেন, জনগণের আকাঙ্ক্ষা ছিল তারা একটা দুর্নীতিমুক্ত সমাজ চায়, কিন্তু জনগণরা যাকে ভোট দিয়েছে তারা কিন্তু ঠিক দুর্নীতিমুক্ত ছিলেন না। ফলে জনগণের আকাঙ্ক্ষা বারবার এমনি করে প্রতারিত হয়। যেমন ৭১ সালে মানুষের আকাঙ্ক্ষা কি ছিল? একটা শোষণমুক্ত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই। স্বাধীনতার পর আমাদের সেই প্রত্যাশা কিরকম ভাবে মার খেয়ে গেল। ৯০ আমাদের কি বিপুল প্রত্যাশা ছিল, বরণ ছিলেন আমরা রাস্তায় সেদিন আমাদের কি আমাদের ছিল যে হয়তো আমরা স্বৈরাচারের কাছে মরে যেতে পারি, তার ইয়েতে নির্যাতিত হতে পারি। নির্যাতনের তো কোনো সীমা পরিসীমা ছিল না, কিন্তু আমাদের স্বপ্নেরও কোনো সীমা পরিসীমা ছিল না যে এই স্বৈরাচারকে সরালে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা পাবো। কিন্তু স্বৈরাচার গেল, গণতন্ত্র এলো না, এবং স্বৈরাচার অনেকের কাছে খুবই আকাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে তিনি টিকে থাকলেন। তাহলে এটাও একটু দেখেন যে ৭১ সালে যাদেরকে পরাজিত করলাম তারা এখন একজনের খুবই ঘনিষ্ঠ মিত্র, আর ৯০ যাকে পরাজিত করলাম তিনিও এখন একজনের খুব ঘনিষ্ঠ মিত্র। মানে জনগণ যাদেরকে পরাজিত করে, শাসক গোষ্ঠী তাদেরকে কোলে তুলে নেয়। এই যে মানসিকতাটা আমাদের এখানে আছে, এখান থেকে মানুষের কখনো কখনো রাজনীতির প্রতি একটা হতাশা আসে। এই হতাশা থেকে যখন বলে যে আপনারা ভালো কথা বলছেন, কিন্তু আপনারা কি পারবেন? কিন্তু ভাই, ভালো কথা কোনোদিনই সমাজে প্রতিষ্ঠিত হয় নাই যদি ভালো মানুষের ঐক্যবদ্ধ না হয়। কারণ কেউ একজন এসে আমাদের সবকিছু করে দিয়ে যাবে এই আশা থাকলে কোনোদিনই আমাদের কোনো কিছু হবে না। আমরা শুধু এইটুকু বলতে চাই যে আজকে আইনের শাসনের কথা বলে আমরা কিন্তু সবসময় বলি আইনের শাসন হলে হবে না, এর সাথেও একটা আইনের শাসন ছিল। আমরা বলি গণতান্ত্রিক আইনের শাসন দরকার। এখন আইনের শাসন দরকার, সুশাসন দরকার, আমরা বলি গণতন্ত্র দরকার, এগুলো সবই দরকার, কিন্তু তার আগে দরকার গণতান্ত্রিক মানসিকতা এবং মূল্যবোধ। সেটা জনগণের মধ্যেও যেমন দরকার, দলের মধ্যেও সেরকম দরকার। আমি শেষ করার আগে আরো দুইটা এসএমএস আছে, একটু পড়ে শোনা দিতে চাই। রাশেদ লিখেছেন, প্লিজ টক অ্যাবাউট কুইক রেন্টাল উইচ ওয়াজ গ্রেট ড্রিম অফ আওয়ার গভর্নমেন্ট। এটা আজকে আলোচনা করা গেল না। আর তুহিন লিখেছেন, ডাকসু সহ সব পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজগুলোর ইলেকশন হয়েছে মিলিটারি গভর্নমেন্টের সময়, ওয়াই ইট ইজ নট বিং হেল্ড ডিউরিং ডেমোক্রেটিক গভর্নমেন্ট। এগুলি আমরা অন্য দিন অনেক আলোচনা করেছি, আজকে আর করার সময় হলো না। যারা রাজিকুজ্জামান, রতন, রুবিন ফারহানা, বোরহান কবির, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয়